জ্বালানি পরিস্থিতি বিবেচনায় স্কুল পর্যায়ে 3 দিন অনলাইনে এবং 3 দিন অফলাইন বা সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রাখছে সরকার। এদিকে এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়বে না বলেও জানিয়েছে জ্বালানি বিভাগ। শারমিনীর রিপোর্ট। মধ্যপ্রাচ্য সংঘাতে জেরে অস্থির বিশ্বের জ্বালানির বাজার। বিভিন্ন দেশের মতো সংকট মোকাবেলায় নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশও। জ্বালানি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে স্কুল পর্যায়ে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তা করছে সরকার। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ। ইতিমধ্যে আমি সার্ভে করেছি, 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। বাট কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব, সেটা আমরা ভাবছি এডুকেশন। পরে দেশের জ্বালানি তেলের মজুদের সার্বিক তথ্য তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। এপ্রিলে জ্বালানি তেলের সংকট হবে না দাবি করে ডিজেল পাচার রোধে সরকার সজাগ আছে বলে জানান জ্বালানি বিভাগের মুখপাত্র। যেহেতু ডিজেলে আপনারা কোনো সংকট আমরা দেখছি না, ফলে পাচারের বিষয়টা থাকতে পারে, কিন্তু আমরা সেরকম কোনো আপনাদের পত্রিকায়ও কোনো রিপোর্টও আমি দেখছি না। তো ফলে আমরা সজাগ আছি। সরকার সম্পূর্ণরূপে বর্ডারে নির্দেশনা দিয়ে রেখেছে যে এটা যাতে নিশ্চিত করা হয়। সারা দেশে অবৈধভাবে মজুত করা প্রায় 3 লাখ লিটার জ্বালানি তেল গেল কয়েকদিনে উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এ যাবৎ ডিজেল উদ্ধার হয়েছে 2,07,365 লিটার, অকটেন 28,938 লিটার, পেট্রোল 60,002 লিটার, অল টুগেদার 2,96,305 লিটার। শারমিনীরা, 71, ঢাকা। জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবে মজুদ বাড়াতে বিভিন্ন দেশ থেকে তেল আনতে ডিপ্লোম্যাটিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, বিএনপি সরকারের সাথে সম্পর্ক রাখতে ভারত দ্রুতই বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সচল করবে। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। মধ্যপ্রাচ্যে সংঘাতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার মুখে বাংলাদেশের ফিলিং স্টেশনগুলোতে কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। চলমান সংকট মোকাবেলায় বিভিন্ন দেশ থেকে তেল আমদানি ও বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার। সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কূটনৈতিক চ্যানেলে সরকারের নেওয়া উদ্যোগের বিষয়ে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি বলেন, দেশে জ্বালানি তেলের মজুদ বাড়াতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত সহ সম্ভাব্য সকল দেশ থেকে আমদানির বিষয়ে আলোচনা চলছে। এপ্রিল মাসেও আমি যতটুকু জানি যে আমাদের আরো তেল আসবে, আমাদের সৌদি আরব থেকে আসতেছে, আমাদের ভারত থেকে আসবে, আমাদের অন্যান্য আমাদের মালয়েশিয়া থেকে আসার কথা, ইন্দোনেশিয়া থেকে আসার কথা, এগুলো সব সোর্সিং হচ্ছে। তো এগুলো খুব পজিটিভ ভাবে এবং সবাই জ্বালানি মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগে আছে এবং মালয়েশিয়ার সাথে আনুষ্ঠানিক ফলপ্রসূ আলাপ হয়েছে। জ্বালানি সোর্সগুলো ডাইভার্সিফাই করার জন্য যা যা করার দরকার আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। নতুন সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ভারত দ্রুতই বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সচল করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভারত সরকার তো ওরা বলেছে যে ওরা ভিসাটা নর্মালাইজ করে দিবে এবং আমি মনে করি যে আমাদের দুই দেশের ট্রেড, ব্যবসা বাণিজ্য, রিলেশনশিপ আরও কন্টিনিউ করার জন্য মেডিকেল ভিসা সবকিছু স্বাভাবিক রাখার জন্য এই ভিসার প্রক্রিয়াটা আরও সহজে তাদের করা উচিত। তাদের যাকে চলে যাওয়ার কথা সেটা নিশ্চয়ই তারা করবে, সেটা আমাদেরকে বলেছে। লিবিয়ায় অবৈধভাবে কর্মী পাঠানো প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানব পাচারের সাথে যারা জড়িত তাদেরকে আমাদের করতে হবে। ফারজানা আক্তার, 71, ঢাকা। বাড়তি ক্রয় ও মজুদ প্রবণতার জন্যই দেশে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে বলে মনে করছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। জনগণকে আতঙ্কিত না হয়ে সরকারের নির্দেশনা মেনে রেশনিং পদ্ধতিতে তেল কেনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ সময় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত পাম্প খোলা রাখার দাবি জানান তারা। জাহিদুল ইসলামের প্রতিবেদন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই সরকার বলছে দেশে জ্বালানি তেলের সংকট নেই। তবুও জ্বালানি তেল সংগ্রহে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের এমন দীর্ঘ লাইন প্রতিদিনের চিত্র। বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে পাম্পগুলো। পরিস্থিতি সামাল দিতে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালু করে সরকার। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে ফিলিং স্টেশন মালিকরাও জানালেন, এই নির্দেশনা মানলে দেশে জ্বালানি তেলের সংকট হবে না। যানবাহনের দীর্ঘ সারি এবং সাধারণ মানুষের মধ্যে তেল ফুরিয়ে যাওয়ার যে আতঙ্ক দেখা দিয়েছে, তা কেবল পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে না, বরং কৃত্রিম সংকটের ঝুঁকি বাড়াচ্ছে। এই মুহূর্তে সাধারণ মানুষের প্রতি আমাদের পরামর্শ হলো, অহেতুক আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং রেশনিং ব্যবস্থা নির্বিঘ্নে পরিচালিত হতে দিন। সরকার স্পষ্ট জানিয়েছেন, দেশে বর্তমানে তেলের যে মজুদ রয়েছে তা দিয়ে সংকট মোকাবেলা সম্ভব। এ সময় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক এবং দাম অপরিবর্তিত রাখতে সরকারের কাছে 8 দফা দাবি তুলে ধরে ফিলিং স্টেশন মালিক সমিতি। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে, বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করতে হবে, তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে, উপজেলা ও জেলা পর্যায়ে সকল পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে হবে, সরকারি মনিটরিং ব্যবস্থা জোরদার করা, অযথা পেট্রোল পাম্পে আক্রমণ, পেট্রোল পাম্প মালিকদের উপর একতরফা দোষ চাপানো যাবে না। চড়া দামে তেল বিক্রি বা মজুতের সাথে জড়িত ফিলিং স্টেশনগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। যারা অন্যায় অনিয়ম করবে তার দায়ভার তাদের। এরকম যদি কোনো পেট্রোল পাম্প করে থাকে, আমরা অবশ্যই সেই পেট্রোল পাম্পের মালিকের সংগঠন থেকে বহিষ্কার করব, সরকারকে টার্মিনেট করার জন্য সহযোগিতা করব, এর জন্য কোনো আন্দোলনও করব না। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, দেশে বর্তমানে 2198টি ফিলিং স্টেশন চালু আছে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের মাঝেই দেশের নারীদের সংগ্রামের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত উইমেন সামিটে যোগ দিয়ে তিনি একথা বলেন। আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, পতিত সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বারবার বিতর্ক তৈরি করেছে। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। স্বপ্নজয়ী 20 জন নারীর কাজের স্বীকৃতি দিতেই রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজন করা হয় এই ওয়ার্ল্ড উইমেন সামিট 2026। অনুষ্ঠানে যোগ দিয়ে 20 জন নারীর হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। পুরস্কার দেওয়া শেষে তিনি কথা বলেন দেশের নারীদের আর্থসামাজিক সংগ্রাম নিয়ে, তুলে ধরেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথাও। আমার সৌভাগ্য হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সংসদ নেত্রী হিসাবে পাওয়া। শুধু যদি সার্থক নারীদের মধ্যে তাকেও যদি আমরা আমাদের দেশের সামনে আনি, তাহলে আমরা দেখব তার এই জীবদ্দশায় কি পরিমাণ চ্যালেঞ্জ তাকে বিভিন্ন সময় বিভিন্ন পর্বে বহন করতে হয়েছে। অনেক সময় নারী নিজেও কিন্তু দেখা যায় যে তার পারিপার্শ্বিক পুরুষতান্ত্রিক মনোজগৎ দ্বারা আক্রান্ত হয় এবং সে তার প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বীদেরকে পুরুষদের মতোই কিন্তু আক্রমণ করার চেষ্টা করে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আলোচনা সভায় যোগ দিয়ে মন্ত্রী বলেন, বিগত সময়ে বারবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা নিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে। যুদ্ধের অনিবার্যতা যখন দেখা দিয়েছিল, তখন তার নেতৃত্ব নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তিনি শুধু যুদ্ধের দায়িত্বই নেই, যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ তৈরি করতে চান, সেই কারণে তিনি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেছিলেন। পতিত সরকারের সময়ে বারবার সঠিক ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। জিয়াউর রহমান তখন তার বাহিনী নিয়ে কালুরঘাটে যাচ্ছেন জাতিকে ঘোষণা জানানোর জন্য। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। সারা দেশে জ্বালানি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সংকট কাটেনি। পেট্রোল পাম্পগুলোতে এখনও দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। বেশিরভাগ পাম্পে মোতায়েন আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মজুত নিয়ন্ত্রণে অব্যাহত রয়েছে অভিযান। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে চালকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। মঙ্গলবার সকাল 9:30 থেকে 10টা পর্যন্ত ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল দেওয়া হয়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও পরিবহন চালকরা জানান, অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় যেগুলো চালু আছে সেখানে ভিড় বেশি।
আমরা বড় পার্টি হিসেবে আমাদের 2 গাড়ি দিচ্ছে, যারা ছোট পার্টি আছে তাদেরকে অনেক কম দিচ্ছে, ওদেরকে 1 গাড়ি 1.5 গাড়ি এরকম তেল দিচ্ছে। আমরা 2 শিফটে পুলিশ, ওনারা আমাদেরকে হেল্প করতেছে, এই কি থানা থেকে আসতেছে। ভোগান্তি তো আসলে একটু আছে, তো আমি চেষ্টা করব আসলে সরকারকে বলার চেষ্টা করব যে বাকি পাম্প যেগুলোতে আমাদের এখন বন্ধ ওগুলো যাতে তারা খুলে দেয়। নেত্রকোনার জ্বালানি সংকট মোকাবিলায় তৎপর জেলা প্রশাসন। অবৈধ মজুদ ঠেকাতে চলছে মোবাইল কোর্ট অভিযান। আর ডিপো থেকে সরবরাহ শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে জেলায়। গত কয়েকদিন ধরে নেত্রকোনার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করেছে জেলা প্রশাসন। গত কয়েকদিনে জেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযানে 800 লিটার পেট্রোল এবং 3500 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। চালকরা অভিযোগ করেছেন তারা চাহিদা মতো তেল পাচ্ছেন না। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। যেসব স্টেশনে তেল রয়েছে সেগুলোতেও সীমিত পরিসরে তেল বিক্রি করা হচ্ছে। শিবগঞ্জ উপজেলার দাদন চকের একটি পাম্পে তেল নেয়া নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। যদি 500 টাকা তেল দেয় তাহলে মনে করেন যে আমাদের 4-5 দিনের আসা লাগে না, এই 100-200 টাকা তেল দেয় মনে করেন 1-2 দিন পর আসা লাগে। প্রায় 1.5 ঘন্টা মানে দাঁড়িয়ে আছি, প্রায় লাইনের আশা আলো দেখতে পাচ্ছি, সামনে আগে আসছি, মনে হচ্ছে পেট্রোল পাম্পের কাছাকাছি এসেছি। রাজবাড়ির তেল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করার পর কিছুটা শৃঙ্খলা ফিরেছে, তবে কাটেনি ভোগান্তি। লম্বা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। শাকিলা সিথি, 71। বিগত সময়ে সারা দেশে যত ক্রসফায়ার হয়েছে প্রতিটি ঘটনার নথি তদন্ত করে অভিযুক্ত সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 1/11 সরকারের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে আসামি করে ট্রাইব্যুনালে বিচার করা হবে। মহিম মিজানের প্রতিবেদন। 2004 সালে র্যাব প্রতিষ্ঠার পর থেকে এই বাহিনীর সদস্যদের হাতে কথিত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে। এই ক্রসফায়ারের মৃত্যুর ঘটনাগুলোর বর্ণনা একই রকমভাবে গণমাধ্যমে উঠে এসেছে। আর তাই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্র র্যাব এবং এর সাবেক 7 জন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই বিষয়টি সুরাহা সহ র্যাবের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টার এক পর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী আমিনুল ইসলাম জানান, যে সকল আইনশৃঙ্খলা বাহিনী বা যারাই এই ক্রসফায়ারের সঙ্গে যুক্ত সকল অভিযুক্তকে বিচারের আওতায় আনবে ট্রাইব্যুনাল। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সবগুলো কেসের কপি আমরা সংগ্রহ করছি, যারা যেভাবে সেই মামলাগুলো হয়েছে সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি, সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। 111 সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত যাদের নাম আসবে তাদেরকেও বিচারের আওতায় এনে সবাইকে ট্রাইব্যুনালের আসামি করা হবে বলেও জানান ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী। এক কথায় বলে দেই, যারা গ্রেফতার হচ্ছেন, যারা গ্রেফতার হবেন কিংবা যারা গ্রেফতার হবেন না, আমরা 1/11 সময় বা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ততা যাদেরকে পাব, ট্রাইব্যুনাল সমটো সেগুলো ইনভেস্টিগেশন করবে এবং ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করার মতো যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করা হবে। তিনি আরও জানান, 2024 সালের 5 আগস্টের পর যত মামলা হয়েছে সবগুলো তথ্য আনা হয়েছে। মামলাগুলোর অনিয়ম হয়েছে কিনা তা যাচাই বাছাই করবে প্রসিকিউশন। কাউকে হয়রানি করবার জন্য মিথ্যা মামলা করেছে, তাহলে আমাদের দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করব। শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে এসেছে জানিয়ে প্রধান আইনজীবী জানান, দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। শাপলা চত্বরের মামলাটি আমরা বিচার শুরু করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এদিকে শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মহিম মিজান, 71, ঢাকা। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। উনি মনোপুত হলেন না আর কি। যাই হোক, এখন এই আদেশটা নিয়ে যে আমরা আলোচনা করব, আদেশের অনুবলে যে
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন কেন আহ্বান করা হবে না তার উপর যে আলোচনা করব, আদেশটা কি? কিছু কিছু জবাবের মধ্যে চলে আসবে। মাননীয় বিরোধী দলের একজন সদস্য বলেছেন এই আদেশটা বৈধ আইন। এইখানেই হচ্ছে বিতর্কটা। এই আদেশটা বৈধ আইন না। রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারতেন, পাস্ট টেন্স। 1971 সালের 26শে মার্চের পরের থেকে বাংলাদেশের সংবিধান প্রণীত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী এবং সেই অনুযায়ী লস কন্টিনিউয়ান্স এনফোর্সমেন্ট অর্ডার 1971 10th এপ্রিল এবং দি বাংলাদেশ কনস্টিটিউশন প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার 1972 এই অনুসারে রাষ্ট্র পরিচালিত হয়েছে। রাষ্ট্রপতি অর্ডার জারি করেছেন, রাষ্ট্রপতির অর্ডার অনুসারে নবগঠিত রাষ্ট্র পরিচালিত হয়েছে। আদেশগুলো সবগুলোকে বৈধতা দিয়ে সংবিধানের প্রথম এবং চতুর্থ তফসিলে বৈধতা দেওয়া হয়েছে, কন্টিনিউশন হয়েছে। আমি সেই আদেশকে বৈধ আদেশ মনে করি। যে হাইকোর্টের আদেশ, যে রুলিংয়ের কথা বললেন, সেই আদেশগুলোকে আইনে পরিণত আইন বলে স্ট্যাটাস দেওয়া হয়েছে। অবশ্যই আর্টিকেল 152 অনুসারে একটা হচ্ছে ল, আরেকটা হচ্ছে এক্সিস্টিং লস। আইন এবং প্রচলিত আইন দুই জায়গাতেই আদেশ হচ্ছে বৈধ আইন। অন্যান্য প্রথা, রুলস সবকিছু বৈধ আইন, আদেশও আইন। কিন্তু এই আদেশ ছিল, কিন্তু আদেশ জারি করার ক্ষমতা 1973 সালের 7ই এপ্রিলের পর রাষ্ট্রপতির আর রইল না। চতুর্থ তফসিলের সংবিধানের চতুর্থ তফসিলের ধারা 3 সাবসেকশন 2 সাবসেকশন 3 অনুসারে যে সমস্ত আদেশ জারি হয়েছিল সেটা বৈধ, এবং যে সমস্ত আদেশ জারি হয়েছে সেটা পরে রাষ্ট্রপতি বাংলাদেশে প্রণীত সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণতা দেওয়ার জন্য সেটা আদেশ সংশোধনও করার ক্ষমতা দেয়া হয়েছে, এবং সেখানে আপনি দেখবেন 2 বছরের টাইম লিমিট করে দেয়া হয়েছিল। দর্শক, সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আপনারা সরাসরি দেখছিলেন। অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় 63% বাংলাদেশি মানব পাচারকারী চক্রের কাছে বন্দী হয়, আর নির্যাতনের শিকার প্রায় 80%। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের। সিআইডি বলছে মানব পাচারের সাথে জড়িত 15 থেকে 20টি এজেন্সিকে চিহ্নিত করেছেন তারা। অন্যদিকে মামলা হলেও অনেক দালালি ছাড়া পেয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন মূল হোতাদের ধরতে না পারাই এই দুর্দশার কারণ। নাদিয়া শারমিনের প্রতিবেদন। লিবিয়া এমন একটা খেলার মাঠ, হারলে লাশ আর জিতলে ইতিহাস। আসলে স্বপ্নযাত্রা নাকি মৃত্যুযাত্রা? বিদেশের রঙিন স্বপ্ন দেখা অনেক মানুষ সেটা না ভেবেই ছোটেন সমুদ্রপথে। অবৈধভাবে লিবিয়া বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে ইউরোপে যাওয়া এই তালিকার শীর্ষে এখন বাংলাদেশের নাম। এক যুগে এদেশের অন্তত 70,000 মানুষ সাগর পাড়ি দিয়ে ইউরোপে গেছে। সবশেষ লিবিয়া থেকে গ্রিসে যেতে গিয়ে মিলেছে 18 বাংলাদেশের মৃত্যুর তথ্য। কোনো মতে বেঁচে গেছেন 21 বাংলাদেশি। এভাবে প্রায়ই নৌকাডুবি, অপহরণকারীদের নির্যাতন, গুলি সহ নানা কারণে মারা যান অনেকেই। আমরা দেখেছি এভাবে লিবিয়াতে রাখার পথে কিন্তু এদেরকে 63%কে বন্দি রেখে নির্যাতন করে। 79% তারা সরাসরি নির্যাতনের শিকার হয়। 20 জন, 25 জন, 30 জন মারা যায়। তখন আমরা কয়েকদিনের জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অভিযান চালায়, কিছু লোক অ্যারেস্ট হয়। তো মূল যারা পাচারকারী তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। যাদেরকে গ্রেপ্তার করা হয় এরা লোকাল দালাল, খুব সহজেই তাদেরকে রিপ্লেস করা যায়। তিনি বলেন, দেশে যুদ্ধ দুর্ভিক্ষ না থাকলেও বেশিরভাগ তরুণ কেন দেশ ছাড়াকেই সফলতা বলে মনে করে তার কারণ খোঁজা জরুরি। আমরা জরিপ চালিয়ে দেখেছি 82% তরুণ মনে করে যে বাংলাদেশ ছাড়াটাই তার সফলতা। আমাদের লোকজন কিন্তু আসলে মরিয়া, তাদের ওই স্কিল নাই, দক্ষতা নাই, সে আসলে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা খরচ করে এইভাবে যাবে। এদিকে 2020 থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরে সারা দেশে মানব পাচার সংক্রান্ত 4,427টি মামলার মধ্যে 909টি নিষ্পত্তি হয়েছে। সিআইডির হাতে এ মুহূর্তে আছে মানব পাচারের 316টি মামলা, যার মধ্যে লিবিয়া কেন্দ্রিকই 31টি। ম্যাক্সিমাম আমাদের বনানী, গুলশান এবং পল্টন এলাকায় এজেন্সিগুলোর নাম দিয়ে অথবা ভুয়া এজেন্সি খুলে এই কাজগুলি করা। অ্যারাউন্ড 15 থেকে 20টি এজেন্সির নাম কিন্তু আমাদের কাছে আছে।
তবে তিনি জানান জামিন পেয়ে দেশ ছাড়লে এসব দালালকে আবার ধরা বেশ কঠিন। 100টা মামলার মধ্যে আমরা 90টা মামলা আমরা চার্জশিট দিতে সক্ষম হই। একটা বড় বাধা হচ্ছে আইন পারমিট করে যে ওদেরকে জামিন দেওয়া, তখন দেশের বাইরে চলে যেতে সক্ষম হয়, যার ফলে আমরা এসব আসামিদেরকে নিয়ে আসতে পারি না। ব্র্যাকের সমীক্ষা বলছে এভাবে ইউরোপ যেতে চাওয়া মানুষদের অধিকাংশই ঢাকা, মাদারীপুর ও সিলেট অঞ্চলের আশেপাশের 10-12টি জেলার বাসিন্দা, আর তাদের বেশিরভাগই তরুণ। সেখানে 60% বেশি পরিবারকে স্থানীয় দালালরা ভালো চাকরির প্রলোভন দেখালেও বাস্তবে 89%ই কাজ পাননি। 2022 থেকে 2025 সাল পর্যন্ত 6260 জন দেশে ফিরে আসেন। নাদিয়া শারমিন, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে।